জাফরুল্লাহ চৌধুরীর টানেই আমি শেষ পর্যন্ত বিএনপিতে গেলাম, নাইলে আমি বিএনপিতে যাইতাম না। আমি আজকে খুব সুস্পষ্ট ভাবে কথাটা বলছি। আমি যখন কাদের সিদ্দিকীর সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল, কৃষক শ্রমিক জনতা লীগের আমি জেনারেল সেক্রেটারি, কাদের সিদ্দিকী সাহেব প্রেসিডেন্ট, আমার যখন ডিফারেন্স হয়ে গেল, আমি আর পলিটিক্স করবো না চিন্তা করছিলাম, তখন জনাব জাফরুল্লাহ চৌধুরী বলল, ফজলু পলিটিক্স না করলে চলবে না। আমি বলে যাই, আমার জীবনের 3টা শ্রেষ্ঠ কাজ। এক, আমার যখন যৌবন ছিলাম তখন যুদ্ধে গিয়েছিলাম। 2, আমার এলাকাতে ইটনা উপজেলা 11টা ইউনিয়নের মধ্যে একটা মাত্র হাই স্কুল ছিল সদরে, অন্য কোথাও হাই স্কুল ছিল না। আমার জীবনে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলাম যুদ্ধের পরে, শুধু মুক্তিযোদ্ধারা মিলে আমার নেতৃত্বে। এবং এই স্কুলটা যতদিন আমি পরিচালনা করেছি, কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল ছিল জয়সিদ্ধি হাই স্কুল, আনন্দমোহন বসুর এলাকায়, যার নামে আনন্দমোহন কলেজ। 3, আমার জীবনের আরেকটি শ্রেষ্ঠ কাজ, এরপরে আর কাজ করতে পারি নাই, সেটা জাফরুল্লাহ চৌধুরীকে আজকে সেলিউট করি। ভাই, আপনি চলে গেছেন, কিন্তু আমাদের মতো ফজলুর রহমানদেরকে ঋণী করে গেলেন। কোটি কোটি টাকা দিয়ে আমার এলাকাতে একটা বেড়িবাঁধ তিনি করে দিয়েছিলেন, যেটা উনি কারো জন্য করেন নাই। 35 কিলোমিটার বেড়িবাঁধ তিনি আমাকে করে দিয়েছিলেন। হ্যাঁ, এটা বাংলাদেশে হয় নাই তো। 35 কিলোমিটার বেড়িবাঁধ, টাকা খরচ হয়েছিল 10,99,00,000। 2004, কেউ বলে না জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিচারণা করো। 2004 সন বন্যা হলো বাংলাদেশে, আমি গেলাম, উনি বলেন এইবার আর তোমাকে রুটি বেলানোর কাজ দিব না, তোমাকে ডাইরেক্ট এইবার আমি সাহায্য করব। সাভারে নিয়ে গেলেন, গুদাম খুলে দিলেন, ফজলুকে দাও। উনি আমার এলাকাতে 500 টন চাউল দিয়েছেন, 500 টন বন্যার সময়। প্রত্যেক মানুষের ঘরে ঘরে 5 লিটার করে তেল দিয়েছেন, প্রত্যেককে গুড় দিয়েছেন, মেজবাতি দিয়েছেন, পোশাক দিয়েছেন। কত কোটি টাকার কাজ করেছেন 2004 সন, এটা বলে শেষ করা যাবে না। জাফরুল্লাহ চৌধুরী যদি আমার এলাকার থেকে দাঁড়াইতো, যে আমার এলাকার তো তথাকথিত একজন রাষ্ট্রপতি আছে, তার নাম হামিদ, আব্দুল হামিদ। হ্যাঁ, আরে আইলে ভাই কলির কাল ছাগলের ছাটে বাঘের গাল, একটা কথা আছে। এই দেশে ফালতু লোকেরা নেতা হয়েছে। অনেক বাধা দেওয়া সত্ত্বেও উনি কাজ করেছেন কোটি কোটি টাকার, মানুষকে প্রতি ঘরে ঘরে উনি চাল ডাল পৌঁছে দিয়েছেন, সবকিছু করেছেন। হঠাৎ করে বলল, তোমার এলাকাতে এত কিছু যাচ্ছে গণস্বাস্থ্য থেকে, আমি যাব। তার সঙ্গে ইউএনডিপির একজন বিদেশি মানুষ আরেকজন। আর আমি আবার অবাক হইলাম, আমি দেখি রাত্রেবেলা 12টার সময় গাড়িতে উঠছি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে, একজন মহিলা গাড়ি চালায়, মেয়ে মানুষ। আরে কয় কি, মেয়ে মানুষ আবার গাড়ি চালায়, উনি আবার পার্মানেন্ট ড্রাইভার। ভোর 5টার সময় গিয়ে চামড়াঘাট নেমেছি। চামড়াঘাট হইল ভাটি এলাকার দুয়ার। ভাটি এলাকা থেকে উজান এলাকাতে আসতে চামড়াঘাট হয়ে আসতে হবে, বিখ্যাত বন্দর। এখন গেলাম, ওখান থেকে নৌকায় উঠলাম, উনি সারা এলাকাতে ঘুরলেন। আমার বাড়িটা তখন বন্যায় ভেঙে গিয়েছে, আমার একটা ছোট্ট কুড়েঘর আছে, সেই কুড়েঘরে উনি রইলেন, বিদেশি মেহমান নিয়ে রইলেন। এবং সেই থাকাটা কিন্তু 1 দিন 2 দিন না, মাসের পর মাস। আপনারা কল্পনা করতে পারবেন না, জাফরুল্লাহ চৌধুরীকে সালাম করলেও আমার ঋণ শোধ হবে না, সারাদিন সালাম করলেন। রইলেন, সমস্ত রিলিফ ওয়ার্ক করলেন। বন্যা দেখলেন, চানকপালি ঢেউ দেখলেন। চানকপালি ঢেউ বুঝেন? হাওড় অঞ্চলে না গেলে চানকপালি ঢেউ বুঝবেন না। সাদা ঢেউ আসে দক্ষিণ থেকে, অনেক বড় বড় ঢেউ, এটাকে আমরা বলি চানকপালি ঢেউ। উনি দাঁড়ায় দাঁড়ায় দেখলেন, ফজলু এখানে কি হয়? আমি কই, এখানে মানুষের দুর্ভাগ্য, এনে মানুষের অধোগতি হচ্ছে, সমস্ত নদীগুলা ভরে যাচ্ছে। আগাম বন্যা হয়, বৃষ্টির পানি নদী ধারণ করতে পারে না, যে কারণে আগাম বন্যায় হাওড় ডুবে যায়। এটা দেখেন বোধ আপনারা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, সিলেটে আগাম বন্যা হয়। জাফর ভাই, আমার বাড়ির দক্ষিণ দিকে যে হাওড়টা, এখানে 20,000 একর জমি আছে,
আপনি যদি একটা বেড়িবাঁধ দিয়ে দেন তাহলে 20,000 মানুষ বাঁচতে, 20,000 একর জমি বাঁচবে, 5টা ইউনিয়নের 5 লক্ষ লোক বাঁচবে। এত বন্যার মধ্যে আমি বেড়িবাঁধ দিতে পারবো? তার সঙ্গে দুলাল নামে একজন লোক ছিলেন, এখনো বোধহয় গণস্বাস্থ্য কেন্দ্রে দুলাল সাহেব আছেন, বোধহয় দুলাল সাহেব। দুলাল, ইউএনডিপির সঙ্গে যোগাযোগ করো, জিয়াকে ডাকো। জিয়া খুব ফর্সা মানুষ ছিলেন, আমার মনে তো উনি বিহারি বা পাঞ্জাবি মানুষ। আরেকজন ছিলেন শাহেদ নামে একজন যুব কর্মী ছিলেন, ছাত্র রাজনীতি করত। আর ছিল শিশির ভাই। শিশির মানে হলো এখন বিএনপি করে যে শিশির ভাই, হ্যাঁ, সিরাজগঞ্জের শিশির ভাই। বললো দেখো এটা করো। শেষ পর্যন্ত উনি বললেন আমি এই বেড়িবাঁধ দিব, যেটা কল্পনা করে না বাংলাদেশে কোনো মানুষ। তখন লোক ছিল বাংলাদেশে 13 কোটি। 13 কোটি মানুষ কেউ চিন্তা করে নাই যে হাওয়ার এলাকাতে চাঁদকপালি ঢেউয়ের মধ্যে 35 কিলোমিটার একটা বাঁধ হতে পারে। উনি শুরু করলেন, দেশি বিদেশি সমস্ত টেকনোক্রেট আনলেন, সমস্ত জায়গা পরিমাপ করলেন। পরিমাপ করে বললেন তোমার এলাকাতে টাকা লাগবে 15 কোটি। এই 15 কোটি টাকা দিয়ে আমি একটা মাটির বাঁধ দিব। তবে 15 কোটি টাকা সবটা খরচ হবে না, মাটির কাজ করলে 10% টাকা এমনি নষ্ট হয়, কর্মীরা খায় ফেলে, তাহলে 1.5 কোটি চলে যাবে, আর বাকি টাকার কাজ আমি করে দেব। আমি বললাম 1.5 কোটি টাকা আপনার খরচ হবে না, 1 টাকাও কোনো কর্মী আপনার কাছ থেকে নিবে না, সমস্ত মুক্তিযোদ্ধা এবং কর্মীরা কাজ করবে, আপনি যদি বিশ্বাস করেন। উনি গেলেন, হাজার হাজার মানুষের জনসভা হলো 5টা ইউনিয়নে, হাজার হাজার মানুষ হাত তুলে বললো এই কাজটা যদি আপনি আমাদেরকে করে দেন, আল্লাহ রসুলের পরে আপনাকে আমরা চিরদিন স্মরণ করবো জনাব জাফরুল্লাহ চৌধুরী। আমরা ভাত খাইতে পারি না, পেটের ভাত পরনের কাপড়। এক সময় যা আম গাছ জাম গাছ ছিল, এক সময় যা হালের বলদ ছিল, দুধের গাই ছিল, আমরা এখন ভিখারি, আমরা এখন ঢাকা শহরে বস্তিতে থাকি। আপনি আমাদের হাওয়ারটা যদি বাদ দিয়ে ঠিক করে দেন, আপনি হবেন আমাদের কাছে আল্লাহর পরে সবচেয়ে বড় ওলি আল্লাহ, সেই জাফরুল্লাহ চৌধুরী। কার্তিক মাস হওয়ার সঙ্গে সঙ্গে কত লোক যে গেছে ওখানে আপনি কল্পনা করতে পারবেন না। দেশি বিদেশি কত টেকনোক্রেট গিয়েছে দেখার জন্য। কাজ শুরু হলো, জনসভা করলাম, 50,000 লোক হলো। আমি সবাইকে হাত তুলে বললাম আমার 4টে বাচ্চা আছে। তখন আমার বাচ্চাগুলো ছোট, এখন সবাই প্রতিষ্ঠিত। আমার 3 ছেলে 1 মেয়ে আছে। আমি শপথ করছি এই 15 কোটি টাকার মধ্যে যদি আমার পেটে 1 টাকা যায় তাহলে আমার 4টে বাচ্চা মারা যাবে। জাফরুল্লাহ চৌধুরী দাঁড়ানো আছে, আমার কান্না আসে। আপনারা সবাই হাত তুলেন যারা যারা সাহস আছে যে 1 টাকা যদি কেউ এখান থেকে তসরুফ করেন, যার 2টা বাচ্চা আছে সব মারা যাবে, আপনারা হাত তুলে বলেন। সব হাত তুলে বলল। মুক্তিযোদ্ধা, এর মধ্যে কমান্ডে, সমস্ত মুক্তিযোদ্ধারা এখানে কমান্ডে, আমি নাম বলতে পারি, নাম এখন বললে অনেক সময় লাগবে। সেই মুক্তিযোদ্ধাদের কমান্ডে 3 মাসে, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাসের 15 তারিখের মধ্যে বাঁধ হয়ে গেল। তাজমহল যেমন পৃথিবীর 7ম আশ্চর্য, ভাটি এলাকার সেই বাঁধ হলো বাংলাদেশের 8ম আশ্চর্য বাঁধ। বন্ধুরা, দেখার জন্য হাজার হাজার লোক, কেউ জানে না। সেই জাফরুল্লাহ চৌধুরী সর্বক্ষণ সেখানে থেকে 2টা জিনিস উনি খুব পছন্দ করতেন। ফজলু, তুমি আমার জন্য তেমন কিছু করতে হবে না, 2টা মাছ আমি খুব পছন্দ করি। একটা হলো বাইন মাছ, বড় বাইন মাছ, আর একটা হলো আমার এলাকাতে বড় চিংড়ি পাওয়া যেত তখন। এই 2টা মাছ খুব পছন্দ করত, খাইতে পারতেন, খাইতে ভালোবাসতেন। উনি থেকেছেন। আমার বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর এনেছি, ফ্যান দিয়েছি, বলছে কিচ্ছু লাগবে না ফজলু, তুমি যে কাজ করেছো আমি করিনি, কাজটা করেছেন আপনি এবং আপনার গণস্বাস্থ্য। সেই কাজ তিনি করলেন। সমস্ত এলাকা, ভাটি এলাকার মানুষকে তিনি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন। তার সন্তানের পেটে ভাত দিলেন, তার স্ত্রীর পরনে কাপড় দিলেন, মানুষের মুখে হাসি দিলেন। তার নাম হলো জাফরুল্লাহ চৌধুরী।
সব গেল। শেষ পর্যন্ত আমাদের এলাকাতে তখন মন্ত্রী ছিলেন, তার নাম ডক্টর উসমান ফারুক। উসমান ফারুক সাহেব গেলেন সেখানে। উসমান ফারুক সাহেবের চেয়ে আমাদের ম্যাডামের যে প্রাইভেট সেক্রেটারি আছেন, এখনো আছেন, শিমুল ভাই গেলেন, অনেকেই গেলেন, দেখলেন। এটা আজব কাণ্ড। এত বড় ঘটনা করলেন জাফরুল্লাহ চৌধুরী। সারা দেশে ধন্য ধন্য পড়ল। আমার সঙ্গে তার সম্পর্ক এটা হলো 2005 সন। মনে রাখতে হবে, বন্যার কাজ করেছেন 2004 সন, বেরিবাদের কাজ করেছে আমার এলাকাতে 2005 সন। তারপরে আসলাম, হঠাৎ করে একদিন দাওয়াত করলেন আমার সঙ্গে আমার স্ত্রী একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট ছিল, 2 শহীদের বোন, মুক্তিযুদ্ধের 2 শহীদের বোন, আপন 2 ভাই শহীদ তার মুক্তিযুদ্ধে, রেখা, অ্যাডভোকেট রেখা। তাকে বললো, রেখাকে আপন বোনের মতো উনি স্নেহ করতেন। এই রেখা, আমার বাসায় একদিন খাও। আমি আবার ওনার বাসা আছে এটা মনে করতাম না যে ওনার একটা বাসা থাকতে পারে। পরে বাসায় দাওয়াত করলো ধানমন্ডিতে। উনি দোতলায় থাকতেন, একটা বাড়ির সামনে একটা মাঠ আছে। আমার আর আমার বউরে দাওয়াত করলেন। আমি গেলাম, গিয়ে দেখলাম তার একটা বাড়িতে আবার একজন বউ আছে। আবার উনি নিজে পাগল কিন্তু বউ দেখতে সুন্দর। আরে আমি অবাক হইলাম, তাইলে সংসারও একটা আছে না। আমি কথাটা খুব ক্লিয়ারলি কথাটা বলতেছি। এবং ভাবিকে দেখে মনে হইল উনি মাতৃজায়, উনি মাতৃরূপী মানুষ, উনার মন মায়ের মতো। আমার এটা মনে হইল। ওখানে খেলাম, সেই জাফরুল্লাহ চৌধুরীর সাথে সম্পর্ক হলো এবং সেই জাফরুল্লাহ চৌধুরীর টানেই আমি শেষ পর্যন্ত বিএনপিতে গেলাম। নাইলে আমি বিএনপিতে যাইতাম না। আমি আজকে খুব সুস্পষ্টভাবে কথাটা আমি যখন কাদের সিদ্দিকীর সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল, কৃষক শ্রমিক জনতা লীগের আমি জেনারেল সেক্রেটারি, কাদের সিদ্দিকী সাহেব প্রেসিডেন্ট, আমার যখন ডিফারেন্স হয়ে গেল, আমি আর পলিটিক্স করবো না চিন্তা করছিলাম, তখন জাফর ভাই, জনাব জাফরুল্লাহ চৌধুরী বলল, ফজলু পলিটিক্স না করলে চলবে না, ওসব ছোটখাটো দল করো না। আমি এক সময় ছোট দল করতাম, বাসারি ন্যাপ করতাম, ওই চীনপন্থী ছাত্র ইউনিয়ন করতাম। আমি মেডিকেলের জিএস ছিলাম। মুদাসসির আলীকে পরাজিত করে হাসিনার, তখন মুদাসসির আলী ছিল হাসিনার অ্যাডভাইজার, আমি জিএস ছিলাম। আমি ছোট দল করে দেখছি মানুষের খুব বেশি কাজ করতে পারবে না, যতই মানুষ ভালো থাকুক, কিন্তু মানুষ মাইকের সামনে মানুষ না থাকলে তোমার মতো লোক রাজনীতি করতে পারবে না। আমি বেগম খালেদা জিয়াকে বলছি, তুমি বিএনপিতে যাও। ওই 2008 সনে জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে সাথে নিয়ে একা, আমি এবং আমার স্ত্রী জাফর ভাই আর বেগম খালেদা জিয়া নিয়ে বললো, এরা স্বামী স্ত্রীরা খুব ভালো মানুষ। আমার নেত্রী হাসি দিয়া বললেন, দেশ নেত্রী ফজলুর রহমানকে আমি এত আগে থেকে চিনি, 1981 সন থেকে, যখন সে ছাত্রলীগের প্রেসিডেন্ট, যখন সেই এরশাদ বিরোধী আন্দোলনে নেমেছে, তখন থেকে ফজলুর রহমানের সঙ্গে আমার গন্ডার গন্ডা মিটিং হয়েছে। বিশেষ করে 14ই ফেব্রুয়ারি 1983 সন এরশাদ যখন সামরিক আইন প্রশাসক ছিল, মোহাম্মদ জাহান চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আব্দুর রহমানের মতো জল্লাদরা যখন 9 ডিভিশনের চিফ ছিল, যখন গুলি করে এইখানে জয়নাল জাফর, মুজাম্মেল কাঞ্চন, দীপালি শাহদেরকে হত্যা করে, আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং 14ই ফেব্রুয়ারি আন্দোলনে আমি একমাত্র বক্তা। আমি একা বক্তৃতা করছি বটতলাতে, কেউ বক্তৃতা করে নাই, হাজার হাজার ছেলের মিছিল হয়েছে। আমি সেই দিন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে স্নেহ করতেন, আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। জাফরুল্লাহ চৌধুরী আমাকে নিয়ে গেলেন, বললেন, ওদের স্বামী স্ত্রীকে আপনার হাতে দিয়ে গেলাম, আপনি তাকে নিয়ে চলেন। সেই জাফর ভাই আমার দেশের কাজ করলেন, আমার বন্যা ত্রাণের কাজ করলেন, আমার এলাকার মানুষের পেটের ভাত পরনের কাপড় দিলেন। শেষ পর্যন্ত আমি যখন রাজনীতির কোনো ঠিকানা পাই নাই, তিনি আমাকে একটা ঠিকানা পর্যন্ত দিয়ে গেলেন। আজকে উনি নাই, চলে গেছেন। আমি ওনার আত্মার আমি বক্তৃতা আর করবো না, আত্মার মাগফিরাত কামনা করি। ভাবি এখানে আসছেন, সন্তানকেও দেখলাম। আমার সবসময় মনে পড়ে মধুসূদন দত্তের সেই কবিতাটা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। জাফরুল্লাহ চৌধুরীরা চলে যাবেন, এই পৃথিবী আস্তে আস্তে মানব শূন্য হয়ে যাবে। আজকে হাসিনারা যে এই দেশটাকে যে অমানুষ